গণ অধিকার ছাত্র অধিকার এখন টার্গেট করে কথা বলছে। পরে কথা বলো, আমি এটা বলতে হচ্ছে আপনি সিনিয়র হিসেবে যে কথাটা যে দায়টা দিচ্ছেন বন্ধ অনেক নিয়ে বেদবি দেখাচ্ছ। কিন্তু আপনাদের তো আয়ের উৎস নিয়ে প্রশ্ন উঠছে। ভাইও তো আজকে একটা ভালো হোটেলে আজকে ইফতারি আয়োজন করছে, প্রশ্ন উঠছে। পরবর্তী সময়ে ওই কিছু অন্য ছোট ছোট পার্টির চাইতে এই অভ্যুত্থান পরবর্তী এই পার্টির প্রতি মানুষের আকাঙ্ক্ষা অনেক বেশি, মানুষ এই পার্টিতে আরো বেশি দিতে চায়, তারপরে কেন কোশ্চেনগুলো করতে হবে? সেনাবাহিনীর 7 মিনিটের অ্যাকশনে ভয়াবহ চক্রান্ত নস্যাৎ। সারা দেশে মনে হচ্ছে ধর্ষণের উৎসব চলতেছে। দেশবাসী ক্ষিপ্ত, বাংলাদেশের মানুষ নিজের উপরে জুলুম মেনে নেয়, কিন্তু নারীর উপরে সহিংসতার অপমান কোনোভাবে মেনে নেয় না। সে আগুন জ্বালায় দেয়। কিন্তু তারপরেও নানা আলাপ আসে নানা জায়গা থেকে। আলাপ আসে পোশাকের শালীনতার, বলা হয় শালীন পোশাক না পরার জন্যেই ধর্ষণ হয়। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। রাজনীতি করবে কিনা এটা নিয়ে অনেকদিন মানুষ, রাজনৈতিক দল করবে কিনা এটা নিয়ে অনেকদিন তারা কনফিউজড ছিল, রাজনৈতিক দল করবে কিনা। এবার আপনারা দেখছেন আমরা কনফিউজড ছিলাম। আমরা বিভিন্ন জন ভেবেছি, যেমন আমি ভেবেছি যে আমি যদি রাজনীতি করি আমি কোনো একটা রাজনৈতিক দলে যোগ দেবো। কারণ আমি দেখেছি যে হচ্ছে 5ই আগস্টের পরের 30 দিন বাংলাদেশে কোনো সাদাবাজি নাই, কোনো দখলদারিত্ব নাই, কোনো হানাহানি নাই, প্রত্যেকে এক, সবাই ভালো। কারণ আমরা তো গত 16 বছর রাজনীতি। কিন্তু তারপরে কি হয়েছে? তারপরে 6 মাস 5 মাস আমরা দেখতে দেখতে মনে হলো যে হচ্ছে আসলে যে গতানুগতিক রাজনৈতিক ব্যবস্থা আছে, এই ব্যবস্থা যে রাজনৈতিক দলগুলো আছে এগুলোর সাথে আমার রাজনীতিটা হয়তো যাচ্ছে না। বাংলাদেশে এখন সবচাইতে জনপ্রিয় নেত্রী, সবচাইতে জনপ্রিয় ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়া, এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই। এমন হচ্ছে নির্বাচন হলে হয়তো বিএনপি ক্ষমতায় আসতেছে, তাও সন্দেহ নেই। তারপরে কেন আমরা নতুন রাজনৈতিক দলের দিকে আগাচ্ছি? কেন আমি নিজের সিট করার জন্য কেন বিএনপিতে গিয়ে যোগ দিয়ে আমি কেন নিজের সিটটাকে সিকিউর করলাম না? কারণ আমরা আসলেই নতুন রাজনীতির কথা বলছি। আমি দেখেছি যে হচ্ছে যে আমার নদী পারাপার আমার এলাকায় যাইতে আমার খুব কষ্ট হচ্ছে, আমার যন্ত্রণা হচ্ছে। এক জায়গায় একটা ফেরি হলো আমি কাজ করবো, আমি এখানে আমার ফেরির জন্য একই সিটিতে 3 জায়গায় ফেরি দেওয়ার জন্য ফেরিঘাটের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে। হাতিয়া থেকে হাতিয়ার জন্য একটা ফেরি, সন্দ্বীপের জন্য একটা ফেরি, ভোলার জন্য একটা ফেরি। সন্দ্বীপের ফেরির ঘাটের কাজ হয়ে গেছে, ইয়ার কাজ হয়েছে। আমি দৌড়াই আমি এখন হাতিয়ার ফেরির কাজ নিতে পারি নাই। আমি অভ্যুত্থানের নেতা ছিলাম, অভ্যুত্থানে আমার এত ভালো অংশ হচ্ছিল। আমরা যাই এখন হচ্ছে উপদেষ্টাদের লাইন পাই না। আমার অঞ্চলের মানুষজন এখন কি পরিমাণ কাজ কষ্ট করে আপনি ইউ ক্যান্ট ইমাজিন। বাদ দেখা যায় যে হচ্ছে এই কষ্টগুলো কিন্তু আমাদের আছে। এটা নিয়ে আমরা কিন্তু নেক্সট বার যখন করবো তখন কিন্তু আর কিন্তু মুরব্বীদের এত ক্ষমতা ছেড়ে দেওয়া হবে না। 16 বছরের ফ্যাসিবাদের আমলে অনেকে যেমন দরবেশের তকমা পেয়েছে, এই রকমের দরবেশের তকমাও পেয়ে গেছে নতুন পার্টির নেতাও 400 কোটি টাকা এনসিটিভির বই কেলেঙ্কারির ঘটনায়। এখানে এই দল গঠনের আগেই, দল গঠন তো নিশ্চয়ই তারা মনস্থির করেছে দল গঠন করবে, এগুলো ইমোশনাল কথাবার্তা বলে লাভ নেই। এখন সরকারের একই সংগঠনের তারা বা একই জায়গা থেকে নেতৃত্ব দিয়েছে, কেউ সরকারে আছে, তার বাবা ঘোষণা দিচ্ছে যে সে ইলেকশন করবে, আবার তাদের একজন সহকর্মী মূল দায়িত্বে এসেছে, পদত্যাগ করে এসেছে। এদের যদি বুঝায় যে এটা গভর্নমেন্টের সাথে তাদের কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই, গভর্নমেন্টের সাথে তাদের কতটুকু নেক্সাস সেটা তো সমস্ত কর্মকাণ্ডে পরিষ্কার। এবং প্রশাসনের মতো গুরুত্বপূর্ণ জায়গার পদোন্নতি নিয়োগের ক্ষেত্রে একটা কমিটি করা হয়েছিল, সেই কমিটি চিফ করা হয়েছে সালাউদ্দিন সাহেবকে, সেকেন্ড ম্যান করা হয়েছিল নাহিদকে। তার মানে সরকার ছাত্র বা এই প্রতিনিধিদেরকে কতটুকু ইম্পর্টেন্স দিচ্ছে। ডক্টর ইউনূস নিজে বলেছে ছাত্ররা আমার নিয়োগকর্তা। প্রধান উপদেষ্টা যদি এটা বলে যে ছাত্ররাই আমার চাকরিদাতা, বাকি উপদেষ্টারা কি তাদের সেবা করবে না? তাই তো করেছে। আমরা দেখি যে ছাত্র উপদেষ্টা বা সমন্বয় তাদের একটা যে প্রভাব, তো তারা যদি এই প্রভাবকে ইতিবাচক কাজে ব্যবহার করতে, হান্নান মাসুদ আমাদের ছোট ভাই আবেগ নিরসনের কথা বলে কান্না করে ফেলে যে ফেরি হবে না কেন, গিয়ে বলবে 1 সপ্তাহের মধ্যে এইখানে ফেরি চাই, ওইভাবে হবে। তাদের সেই মুখটা গাছটা দেখান লাগবে। এখন তারা যদি আপনার ওই জনসম্পৃক্ত কাজ না নিয়ে চট্টগ্রাম বন্দর নিয়ন্ত্রণ করার জন্য একটা কমিটি করে উপদেষ্টা হয়, ভাই ছাত্র গণঅভ্যুত্থানের যদি আপনি এখানে দাঁড়িয়ে আমাকে বলতেই হচ্ছে আপনি চট্টগ্রাম, আপনার তো শ্রমিক কমিটি আছে না? আপনার শ্রমিক কমিটি আছে না, শ্রমিক পরিষদ আছে না? শ্রমিক পরিষদ দিয়ে কি আপনি পুরো ঢাকা শহর কন্ট্রোল করেন? না না, এভাবে ভাই একটা বিষয় এখানে বলতে হচ্ছে ভাই, আমি করতে হচ্ছে। আমি দেখেছি যে গণ অধিকার ছাত্র অধিকার এখন টার্গেট করে কথা বলছে। পরে কথা বলো, না আমি এটা বলতে হচ্ছে আপনি সিনিয়র হিসেবে যে কথাটা যে দায়টা দিচ্ছেন বন্ধ নিয়ে যেটা আপনি এটা বেয়াদবি নিলে তো হবে না। আমার আপনি এটা বেয়াদবি নিলে হবে না। আমার জি আমরা একটু শুনে তুমি এই সমস্ত বেয়াদবি তুমি আমার ছাত্র সংগঠনের সিনিয়র হয়ে সভাপতি, তুমি আমার সিনিয়র হয়ে থেকে কেড়ে নাও কিভাবে? আপনারা সিনিয়র হয়ে যেভাবে মিথ্যাচার করেন
করেন, না। জুনিয়রদের আদর্শ ব্যাপারে কিন্তু মিথ্যাচার আমরা ব্যবহার জানি না করেন, এগুলো। মনে হয় যারা আপনাদের আদর্শ বিরোধিত কাজ করেন পরে কথা বলবো। জি, আপনাদের সময় আরো 1 ঘন্টা এক্সটেন্ড করবেন। মিথ্যাচার আরো করেন। এক্সটেন্ড করবেন। এইটা তো নতুন বন্দোবস্ত, কান্নার হাতে ভাব একেবারে ধরলে একটা নতুন বন্দোবস্ত হয়ে যাবে। জি, হাতে একেবারে নুসরাত সময় নেই, তাবাসসুম ছোট নামে করে। একজন সমন্বয়ক আন্দোলনের নেত্রী, সে আপনার একটা এই মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের টিকার টেন্ডার সে প্রতিবেদন নিউজ হয়েছে, সেই টেন্ডার এখন রিটেন্ডারে আবার যাচ্ছে। তাদের ডিসি নিয়োগ কাণ্ড করে ছাত্র সমন্বয় আন্দোলনের পরিচিত নেতৃবৃন্দের সমস্ত পত্রপত্রিকা নিউজ এসেছে না, তো তারা তো পুরানো পথে যাচ্ছে। তাহলে এই পার্টি নিয়ে এখন ফুয়াদ ভাই আশান্বিত হলে, আমি আবার কাজল ভাইয়ের মতো বলছে বিশ্বাস করতে চাই না, আমিও বিশ্বাস করতে চাই না, সেটা আমরা দেখতে চাই। কিন্তু তারা তো সেই পুরানো পথে আসছে। তাদের প্রোগ্রামে বসুন্ধরা কোম্পানি খাবার পাঠায়, বসুন্ধরা কোম্পানি ফাইন্যান্স করে। এই 24-এর নির্বাচনে বিনা ভোটের নির্বাচনে এমপি হওয়া রেডিয়ান ফার্মার জায়দি, এই আমাদের এলজেডি মিনিস্ট্রি গণ অভ্যুত্থানের তো নায়ক, অবশ্যই সে নায়ক। আসিফ সে আমার সহকর্মী ছোট ভাই, কিন্তু আমি মনে করি সে নায়ক, সে হিরো। কিন্তু সেই হিরোর আপনার মিনিস্ট্রির অধীনে বাপুপের সহসভাপতি, তো তারা তো পুরানো পথে আছে। তাই এর তারা কি নতুন বন্দোবস্ত তাদের আমরা কি আশান্বিত হই? জি, হাতে একেবারে সময় নেই। দেখছি না। আপনার কাছে আসবো, আপনার কাছে আসাদুজ্জামান ফুয়াদ, আমি যে- বিএনপিকে দোষ দিয়ে তো লাভ নাই যে চান্দাবাজি টেম্পো স্ট্যান্ড, বিএনপি একটা বড় দল, হাতির মতো দেহ, দেখা যায় অনেকে, কাজ তো সবাই করতেছে, জি, জি। জামাত করতেছে, গণ অধিকার ছাত্র, আমি বলছি সবাই করতেছে। তাহলে এখন এই ছাত্রদের মধ্যে যে নতুন প্রত্যাশা, নতুন সেটার এক্সাম্পল এখন পর্যন্ত আমরা দেখছি না, কিন্তু আমরা দেখতে চাই। হলের নেতা ছিলাম, এখন আর বড় কিছু হওয়া যাবে না, সব সময় আন্ডারমাইন করে রাখার যে চিন্তা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অভ্যুত্থান হওয়ার 1.5 বছর আগে 26 জন কমিটির ছাত্র অধিকার পরিষদের প্রত্যেকে পদত্যাগ করেছে। কেন পদত্যাগ করেছে পত্রিকা পড়ে দেখেন। নীতির কথা আজকে বলবেন, নীতির কথা বলেন। একই সাথে ছাত্র অধিকার পরিষদের সভাপতি সেক্রেটারিকে একই সাথে গণ অধিকার পরিষদের সভাপতি কেন্দ্রীয় কমিটির সদস্য বানিয়ে নেওয়া হয়েছে। লেজুর ভিত্তিহীন ছাত্র রাজনীতি হবে না, এই কথা বলে আমাদের যে অভিযোগগুলো নেওয়া ছিল, হয়েছিল। ছোট ছোট অভিযোগ হাতে করা একেবারে হয়েছে সময় নেই। বন্দর। আমি সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়কের দায়িত্ব নিয়েছি। আমার কাছে যুব উইং, শ্রমিক উইং, যতগুলো পার্টির উইং আছে প্রত্যেকটা উইং আমার কাছে থাকবে। এই উইংগুলোর ক্ষেত্রে আমি বন্দরে 500 জনের আমাদের শ্রমিক কমিটি দেওয়া হয়েছে। আমাদের যে শ্রমিক কমিটি হচ্ছে প্রত্যেকটা জায়গায়, আমাদের রিক্সাওয়ালাদের কমিটি আছে। ঢাকা শহরে আমাদের 300 জনের রিক্সাওয়ালা কমিটি আছে, আমাদের ভ্যানওয়ালাদের কমিটি আছে। সুতরাং মানে ঢাকা শহরের পুরো ভ্যানটা আমি নিয়ন্ত্রণ করি, পুরো রিক্সাটা। এটা যে বুঝে না নূর ভাইয়েরা তা না, বুঝে, কিন্তু আপনাকে বিতর্কিত করতে হবে। আমি আজকে এখানে বলি, অভ্যুত্থানের 7 মাসে আমি সচিবালয়ে কয়বার গিয়ে কয়জন উপদেষ্টার সাথে কথা বলেছি বা কয়জনের বাসায় গিয়েছি, আর নূর ভাইয়েরা এবং হচ্ছে তাদের প্রত্যেকটা একটা এমনকি কলেজের আহ্বায়ক কয়বার গিয়েছে সেটা একটা হিসাব করা সিসিটিভি ক্যামেরা দেখে ইয়াতে, তাহলে বোঝা যাবে যে এই সরকারকে কয়ভাবে কে বিক্রি করতেছে। একদম স্পষ্টত বলতেছি, আমরা আমাদের জায়গা থেকে, আমি হান্নান মাসুদ এখানে স্পষ্ট ঘোষণা করতেছি, আমি আমার জায়গা থেকে ন্যূনতম কোথাও 2 নাম্বার। এমনকি বাংলাদেশে এমন মালও আছে যারা এইভাবে পোস্টার নিয়ে দাঁড়ায় যে অশ্লীল পোশাক পরে পুরুষদের নাকি নারীরা সুশ্রুরি দেয়, তাই সেইটা তাদের অপরাধ। এডিটর সাহেব, পিছে পোস্টারটা দেখান, এটা হাসিনার আমলে। হাসিনা আমাদের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার না দিলেও এইসব ফাইজলামির অধিকার ঠিকই দিছিল। এই যে ভাল শুন, তুই যে চর্বি জমাসু, এটা দেখে কত রংধনুর সুশ্রুরি লাগে তুই জানিস? তোর তো শাস্তি হওয়া উচিত সুশ্রুরি দেওয়ার জন্যে। তোর তো জেলেত ভরা দরকার। জেলেত গেছু জিন্দগি, হ্যাঁ রে বালশুন, তোর তো দিনে ভ্যাস্তা সার্ভিস দেওয়া লাগবি, দিনে 40 বার। এবার আসেন দেখি ধর্ষণের দায়টা আসলে কার। ধর্ষণের জন্য নারীর পোশাক দায়ী কিনা এই নিয়ে বিতর্ক বহুদিনের। ইসলামে ধর্ষণের জন্য দায়ী একমাত্র ধর্ষক। কিছু কিছু ইসলামপন্থী মতবাদ নারীকে শালীন পোশাক পরার উপদেশ দিয়ে ধর্ষণ প্রতিরোধের উপায় হিসাবে দেখায়। অন্যদিকে বাংলাদেশের মিলিটেন্ট সেকুলাররা বলে আমার শরীর আমার সিদ্ধান্ত, এই বইলা নারীর ব্যক্তিগত স্বাধীনতার উপরে জোর দেয়। তবে এই দুই চরম অবস্থানের মাঝামাঝি যুক্তিসঙ্গত ব্যাখ্যা কি হতে পারে, সেইটাই আজকে আমাদের আলোচনার বিষয়। নারী এবং পুরুষের যৌন সম্পর্ক পৃথিবীর একটা জরুরি এবং গুরুত্বপূর্ণ সম্পর্ক। এই সম্পর্কের মূল বিষয়টা কি? মূল বিষয়টা হচ্ছে কবুলিয়ত, কবুল করা একে অপরকে। সেই জন্যই বৈবাহিক সম্পর্কে দুইজনকে কবুল বলতে হয়। এখন একজন কবুল করলো না, সে কবুলিয়ত ছাড়া, সম্মতি ছাড়া সে যৌন সম্পর্ক করলো, সেইখানে কি হইল? সেখানে একজনের সম্মতি ছাড়া তার উপরে বল প্রয়োগ করা হলো। এইটা এখন একজনের উপরে আর একজনের জুলুম। এই প্রক্রিয়ায় একজন জালেম আর একজন মজলুম, ঠিক তো? যদি আপনি জালেমকে চিনতে পারেন এই ঘটনায়, তাহলে কে দোষী এই আলাপ আসে কি? আসে না। ঠিক একইভাবে রাজনীতিতে আমরা শাসককে কবুল করি ভোট দিয়ে। সেই শাসক যদি আমার কবুলের তোয়াক্কা না করে, সেটাই জুলুম হয়ে যায়। হাসিনা তাই জালেম, হাসিনা তাই জুলুম করছে আমাদের উপরে।
বোঝা গেছে ব্যাপারটা? আপনাকে বিষয়টা দেখতে হবে জালেম এবং মজলুম এই কনসেপ্ট দিয়ে, তাহলেই বুঝবেন কার দোষ। এই প্রশ্নটা এখানে আসে না যদি আপনি জালেমকে চিনতে পারেন। তো এই সামাজিক বিতর্কে ইসলামের নানা বিধানের প্রশ্ন আসছে, নানা বিজ্ঞ আলেম নানা মত দিতেছেন। আমার ফেসবুকে এসে অনেকে বলতেছে আপনি কেন এইটা নিয়ে কথা বলেন না। আমি ইউজুয়ালি এই ধরনের বিষয় নিয়ে কথা বলি না, আপনারা জানেন আমি ধর্মীয় বিষয় নিয়ে কথা বলি না। আমার গুরুজন গৌতম দাস বলতেন যে কখনো কোনো ধর্মের কোনো বিষয় নিয়ে ব্যাখ্যা দিবেন না, কারণ আপনার ব্যাখ্যার পাল্টা একটা ব্যাখ্যা থাকবেই। এইভাবে নানা ফেরকা তৈরি হয়। কথা সত্য, আবার এটাও সত্য যে সমাজে যদি একটা বিতর্ক তৈরি হয়, সেইখানে সমাজের একজন বিবেকবান মানুষ হিসেবে সেখানে কিন্তু কিছু বলার থাকে, কিছু মতামত থাকে। তো আমি আমার হাসপাতালের টাইমে পবিত্র কোরআন আর হাদিস থেকে পড়লাম এই সমস্ত বিষয়গুলো নিয়ে, পড়ে যা যা পাইছি, আমার যা যা উপলব্ধি হয়েছে তা আপনাদের সামনে পেশ করতেছি। আমি বলতেছি না যে আমার ব্যাখ্যা গ্রহণ করতে হবে, তবে আমি যা বুঝছি এটা সবার সাথে শেয়ার করলে তো কোনো ক্ষতি নেই। অনেকে কইতে পারেন আপনি ইসলাম ধর্মের বিষয় নিয়ে কথা বলেন কেন? যে কোনো ধর্ম যে কেউ পড়তে পারে তো, তাই না? কোনো বাধা নাই তো। জাকির নায়কের পড়া নেই এমন কোন ধর্মগ্রন্থ আছে? নাই। তো আসেন আল্লাহর নামে শুরু করি। ইসলামে হক্কুল ইবাদ বলে একটা বিষয় আছে, সেটা কি আমরা একটু দেখি। হক্কুল ইবাদ হইল মানুষের পারস্পরিক অধিকার, একজনের না, পারস্পরিক অধিকার, যা ইসলামে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে। আপনি পশ্চিমে মানবিক অধিকার দেখবেন, মানুষের অধিকার দেখবেন, কিন্তু পারস্পরিক অধিকার, এই হক্কুল ইবাদ, এইটা ইসলামে খুবই ইউনিক একটা ধারণা। ইসলামে এই হক্কুল ইবাদ লঙ্ঘন করা আল্লাহর কাছে ক্ষমার অযোগ্য অপরাধ, যতক্ষণ না ভুক্তভোগী নিজে ক্ষমা করে। ধর্ষণ এমনই একটা অপরাধ যা সরাসরি হক্কুল ইবাদ লঙ্ঘন করে এবং এর মাধ্যমে একাধিক মৌলিক মানবিক অধিকার ক্ষুণ্ণ হয়। কিভাবে? এক নাম্বার, ধর্ষণ মানুষের ইজ্জত এবং সম্মানের লঙ্ঘন করে। ইসলাম প্রত্যেকটা মানুষের সম্মান এবং মর্যাদাকে পবিত্র বলে ঘোষণা করছে। কোরআন শরীফে আছে, নিশ্চয়ই আমি আদম সন্তানের সম্মান বৃদ্ধি করেছি। ধর্ষণ একজন নারীর বা পুরুষের ইজ্জত, আত্মসম্মান ও মর্যাদাকে ধ্বংস করে, যা সরাসরি হক্কুল ইবাদের লঙ্ঘন। দুই নাম্বার, ধর্ষণ জুলুম। আমরা আগে দেখলাম এবং ইসলামে জুলুম হারাম। জুলুম মানে অন্যায়ভাবে কারো অধিকার হরণ করা। ইসলাম জুলুমকে হারাম ঘোষণা করেছে। হে আমার বান্দারা, আমি নিজের উপরে জুলুম হারাম করেছি এবং তোমাদের মধ্যেও তা হারাম করেছি, সুতরাং তোমরা একে অপরের প্রতি জুলুম করো না। ধর্ষণ একটা চরম জুলুম, কারণ এতে একজন নারী বা পুরুষের জীবন ধ্বংস হয়, মানসিক এবং শারীরিক কষ্ট ভোগ করতে হয় এবং সমাজে অপমানিত হইতে হয়। তিন নাম্বার, ধর্ষণ একজন মানুষের শারীরিক এবং মানসিক নিরাপত্তার অধিকার লঙ্ঘন করে। ইসলামে জীবনের নিরাপত্তা এবং মানসিক শান্তি প্রত্যেক মানুষের মৌলিক অধিকার। কোরআনে বলা আছে, তোমরা কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করো না, আল্লাহ এটাকে হারাম করেছেন। যদিও ধর্ষণ সরাসরি হত্যা নয়, তবে এটা একজন মানুষের জীবনের মান সম্মান ধ্বংস করে দেয়, মানসিকভাবে তাকে হত্যা করে। চার নাম্বার, ধর্ষণ নারীর মালিকানার অধিকার লঙ্ঘন করে। ইসলামের প্রতিটি মানুষের নিজের শরীরের উপরে অধিকার আছে। পবিত্র কোরআনে বলা আছে, তোমরা ব্যভিচারের কাছে যেও না, নিশ্চয়ই এটি অশ্লীল কাজ এবং অত্যন্ত নিকৃষ্ট পথ। ধর্ষণ শুধু ব্যভিচার না, এটা জোরপূর্বক শরীরের অধিকার কেড়ে নেওয়া। ইসলামে কাউকে বাধ্য করে যৌন সম্পর্ক স্থাপন করা সম্পূর্ণ নিষিদ্ধ এবং এইটা সরাসরি জোর জবরদস্তি এবং নারীর নিজস্ব অধিকারের লঙ্ঘন। পাঁচ নাম্বার, ধর্ষণ ইসলামের ন্যায় বিচারের নীতি ভঙ্গ করে। ইসলামের ন্যায় বিচার প্রতিষ্ঠা করা বাধ্যতামূলক। কোরআনে বলা আছে, নিশ্চয়ই আল্লাহ ন্যায় বিচার এবং সদাচারের নির্দেশ দেন। ধর্ষণের মাধ্যমে একজন মানুষকে চরম অবিচার এবং অত্যাচারের শিকার হইতে হয়, যা ইসলামের ন্যায় বিচারের নীতির সরাসরি লঙ্ঘন। ছয় নাম্বার, ধর্ষণের কারণে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ইসলামে সমাজের শান্তি এবং নিরাপত্তা বজায় রাখা অপরিহার্য। কোরআন শরীফে বলা আছে, সাবধান, ফিতনার মানে বিশৃঙ্খলার শাস্তি শুধু সীমা লঙ্ঘনকারীদের উপরেই আসবে না, বরং তা সবার উপরে পড়বে। তার মানে সামাজিক বিশৃঙ্খলার যে দায়, সেটা সবাইকে নিতে হয়, একা কাউকে নিতে হয় না। ধর্ষণ শুধু ব্যক্তিগত অপরাধ থাকে না, তখন এটা সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে, নারীদের নিরাপত্তাহীনতা বাড়ায় এবং সামাজিক ভারসাম্য নষ্ট করে। সাত নাম্বার, ধর্ষিতার প্রতি অবিচার এবং অপমান করা হক্কুল ইবাদের লঙ্ঘনের চরম দৃষ্টান্ত একটা। নবী করিম পিস বি আপন হিম ধর্ষণের শিকার নারীর প্রতি সমর্থন জানায় বলছিলেন, ধর্ষণের শিকার নারী কোনোভাবেই অপরাধী নয়, বরং সে নির্দোষ এবং অপরাধীকে কঠিন শাস্তি দেওয়া হবে। ইসলামে ধর্ষিতা নারীকে কখনোই দোষারোপ করা হয় না,
বরং তাকে বিচারে এবং মানসিক সহায়তা দেওয়াই প্রকৃত ইসলামী বিধান। তবে কিছু ইসলামপন্থী গোষ্ঠী মনে করে নারীর পোশাক ধর্ষণ প্রতিরোধে ভূমিকা রাখে। তাদের যুক্তি পোশাক উস্কানি সৃষ্টি করতে পারে। শালীন পোশাক সমাজে ধর্ষণের হার কমাতে পারে। ইসলামে শালীন পোশাককে নির্দেশ করা হয়েছে অবশ্যই, কিন্তু বাস্তবতা কি বলে? বাস্তবতা বলে যে শিশুরাও তো ধর্ষণের শিকার হয়, অথচ তারা উত্তেজক পোশাক পরে না। বোরখা হিজাব পরিহিত নারীরাও তো ধর্ষিত হয়, পশুরাও তো ধর্ষণের শিকার হয়, তারা তো পোশাকই পরে না। তাহলে ধর্ষণের মূল কারণ লুকায় আছে পোশাকে না, বরং অপরাধীর বিকৃত মানসিকতায়, সমাজের আইনি দুর্বলতায় এবং ক্ষমতার অপব্যবহারে। আবার উল্টা দিকে মিলিট্যান্ট সেকুলাররা মনে করে যে প্রত্যেকটা মানুষের শরীরের উপরে তার নিজস্ব অধিকার আছে, নারী যা ইচ্ছা তাই পড়তে পারবে বা করতে পারবে। রাষ্ট্র বা সমাজের হস্তক্ষেপ এখানে অগ্রহণযোগ্য। আপনি কি যা খুশি তাই পড়তে পারেন? আসলেই পারেন? পারেন? পারেন না তো। আপনি কি লুঙ্গি পরে ঢাকা ক্লাবে ঢুকতে পারবেন? পারবেন না। নেংটি পরে আপনি সোনারগাঁ হোটেলে ঢুকতে পারবেন? পারবেন না। জোকার সেজে কি অফিসে যাইতে পারবেন? পারবেন না। বিকিনি পরে কি বিয়ার অনুষ্ঠানে যাইতে পারবেন? পারবেন না। হাফ প্যান্ট পরে কি জানাজার নামাজে দাঁড়াইতে পারবেন? পারবেন না। পায়জামা পাঞ্জাবি পরে কি আর্মির ডিউটি করতে পারবেন? পারবেন না। তো আপনি তো যা খুশি তাই পড়তে পারেন না, এখনই পারেন না। আপনি একটা পোশাক পরবেন বুঝলাম, কিন্তু ওই পোশাক তো দেখবে হাজার হাজার মানুষ। আপনি পোশাকটা তো পরছেন অন্যরা যেন দেখে, তাই তো। আর যারা দেখবে তাদের কোনো ভূমিকা নাই, তাদের কোনো মতামত নাই, এটা হইতে পারে? সেই জন্য আমাদের সমাজে একটা শ্লোক আছে যে নিজ খুশিতে খাও, পর খুশিতে পড়ো। আমাদের শরীরের উপরে আমাদের আংশিক কর্তৃত্ব আছে, পূর্ণ কর্তৃত্ব নাই। পুরুষ বা নারীর শরীরের উপরে তার অধিকার আছে, কিন্তু সেটা সীমাহীন না। ব্যক্তি স্বাধীনতা থাকতে হবে, কিন্তু সেটা সামাজিক নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। স্বাধীনতা মানে তো যা খুশি তা করা না। সমাজ এবং রাষ্ট্রের কিছু বিধান মেনে চলতে হবে। যেমন ধরে নিরাপত্তার জন্য তো আমরা ট্রাফিক আইন মেনে চলি। হক্কুলিবাদ মানে একার অধিকার না, কিন্তু পারস্পরিক মানবিক অধিকার, এটা মাথায় রাখবেন। আর একজনের অধিকারকেও আপনাকে রক্ষা করতে হবে। এই মিলিটেন্ট সেকুলাররা এইখানে এসে সমস্যা করে। সে নিজের অধিকারের কথা বলে, আর একজন। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।